সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবারের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। ভোটার শূন্য কেন্দ্র, অলস সময় কাটছে আইন শৃঙ্খলা বাহিনীর। জানাবো সহিংসতা মুক্ত নির্বাচন চায় আওয়ামী লীগ। রাইচির হেলিকপ্টার দুর্ঘটনায় আমরা জড়িত নই বলছেন ইসরায়েলি কর্মকর্তা। সিলেটের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন। এবং সর্বশেষ জানাবো ৭৬টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে ভোট চলছে ব্রাহ্মণবাড়িয়ায় ২ উপজেলায়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবারের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ও তার পরিবারের সদস্যদের উপর যুক্তরাষ্ট্র প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুর্নীতির অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, তার কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহের অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনগণের আস্থা কমেছে। এছাড়া আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশ অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতা এড়াতে সহযোগিতা করেন। এ সময় তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন বলেও জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। এছাড়া অন্যায্যভাবে সামরিক খাতে কাজ পাওয়া নিশ্চিত করতে তিনি তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তিনি নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের এই বিবৃতিতে আরো বলা হয়, আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থার জন্য মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হলো। সরকারি সেবা আরো স্বচ্ছ ও নাগরিকের সেবা লাভের সুযোগ তৈরি, ব্যবসা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন এবং মুদ্রা পাচার ও অন্যান্য অর্থনৈতিক অপরাধের অনুসন্ধান ও বিচার নিশ্চিতে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ দুর্নীতি বিরোধী প্রচেষ্টার সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। সাবেক জেনারেল আজিজ আহমেদকে ডিপার্টমেন্ট অফ স্টেট ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের ৭০৩১ সি ধারার আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে পররাষ্ট্র দপ্তর। এই পদক্ষেপের ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা সাধারণত যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হিসেবে বিবেচিত হবেন বলেও জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। ভোটার শূন্য কেন্দ্র, অলস সময় কাটছে আইন শৃঙ্খলা বাহিনীর। পুলিশ ও আনসার সদস্যরা কেন্দ্রের বাইরে দায়িত্বে রয়েছেন। কেন্দ্রের কিছু দূরে কর্মীরা ভোটারদের জন্য অপেক্ষা করছেন। ভেতরে ভোটারদের অপেক্ষায় আছে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং এজেন্টরা। কিন্তু যাদের জন্য এত সব আয়োজন, সেই ভোটারদের দেখা নেই, অর্থাৎ ভোট কেন্দ্রে একেবারেই ফাঁকা। সকাল ৮টা থেকে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে লালমনিরহাটের আরিতমারি ও কালীগঞ্জ দুটি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। এই দুটি উপজেলার সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ও লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের এ উপজেলার চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে লালমনিরহাট ২ ও আসনের এমপি ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদ ও তার ছোট ভাই সদ্য সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদের মধ্যে। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন তারিকুল ইসলাম ওরফে তুষার। এবারের ভোটযুদ্ধে আপন চাচা ভাতিজার মধ্যে বাঘের সিং ন্যায় লড়াইয়ের হতে পারে বলে দাবি সাধারণ ভোটারদের। বেশ কয়েকটি কেন্দ্রে খোঁজ খবর নিয়ে জানা গেছে, দ্বাদশ জাতীয় নির্বাচনের তুলনায় এই নির্বাচনে সকাল ৮টা থেকে প্রায় ৩০ মিনিট ধরে কোনো ভোটারই ছিল না। তবে প্রিজাইডিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার ধারণা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে। সহিংসতা মুক্ত নির্বাচন চায় আওয়ামী লীগ। উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে মুখোমুখি অবস্থানে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা। নির্বাচনে দলীয় প্রতীক নৌকা না থাকায় সংঘাত ও সহিংসতায় জড়িয়ে পড়ছেন অনেকেই। দলীয় নির্দেশ উপেক্ষা করে সংঘাত সৃষ্টিতে কলকাঠি নাড়ছে স্থানীয় কিছু সংসদ সদস্য। স্বজন ও নিজ বলয়ের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে ক্ষমতায় অপব্যবহার করছেন কেউ কেউ। ভোট কারচুপি, কেন্দ্র দখল ও ফলাফল ঘোষণা সহ নানা বিষয়ে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এ অবস্থায় দ্বিতীয় ধাপের নির্বাচন সংঘাত সহিংসতা মুক্ত দেখতে চায় শাসক দল। দলের কেউ যেন সংঘাতে জড়িয়ে না পড়ে, সেজন্য ভোটের সার্বিক পরিবেশ মনিটর করবেন দলটির কেন্দ্রীয় নেতারা। ইতিমধ্যে দল থেকে বেশ কয়েকজন সংসদ সদস্যকে দেওয়া হয়েছে সতর্কবার্তা। নেতারা বলছেন, দলের কেউ প্রভাব বিস্তার করলে এবং সংঘাত সহিংসতায় জড়িয়ে দলীয় ঐক্য নষ্ট করলে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, উপজেলা পরিষদ নির্বাচন অনেক বড়, এই নির্বাচন প্রার্থীর সংখ্যা অনেক বেশি, ফলে নির্বাচনের মাঠে বিচ্ছিন্ন কিছু সহিংসতার ঘটনা ঘটে। তবে এগুলো যেন আর না হয়, এ নিয়ে দল কাজ করছে। তিনি আরো বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের পরিবেশ এখনো পর্যন্ত ভালো ও সুন্দর আছে। প্রথম ধাপে ভোটার উপস্থিতি অনেক ভালো ছিল। আমরা বিশ্বাস করি দ্বিতীয় ধাপে ভোটার সংখ্যা আরো বৃদ্ধি পাবে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বলেন, প্রথম ধাপে নির্বাচনে কিছু স্থানে সংঘাত সহিংসতার ঘটনা ঘটেছে। দ্বিতীয় ধাপে যেন এমন না হয়, সেজন্য দল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। দলের কেউ যাতে নির্বাচনের প্রভাব বিস্তার ও পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে খোঁজ খবর রাখা হচ্ছে। দলের চাওয়া নির্বাচন সংঘাত সহিংসতা মুক্ত হোক। সংঘাতে জড়ালে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ হয় ৮ই মেতে। ভোট কারচুপি, কেন্দ্র দখল,
ফলাফল ঘোষণা সহ নানা বিষয়ে অভিযোগ তোলেন পরাজিত প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। নির্বাচনের আগে পরে অনেক স্থানে সংঘাত সহিংসতার ঘটনা ঘটে। স্বজন ও পছন্দের প্রার্থীদের নির্বাচিত করতে আওয়ামী লীগের নির্দেশনা উপেক্ষা করে ভোটে প্রভাব বিস্তার করেন স্থানীয় সংসদ সদস্যদের অনেকে। প্রথম ধাপে নির্বাচনে প্রায় 9 জন স্বজনকে জিতিয়ে আনেন তারা। এছাড়া পছন্দের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে অবলম্বন করেন কৌশল, অথচ নির্বাচনে তাদের হস্তক্ষেপ না করতে কঠোর বার্তা দিয়েছিল আওয়ামী লীগ। বিক্ষিপ্ত সংঘর্ষ ও হুমকি ধমকির মধ্যে আজ 156 উপজেলায় দ্বিতীয় ধাপে ভোট। এতে চেয়ারম্যান 603, ভাইস চেয়ারম্যান 693 এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 528 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন কেন্দ্র করে কোথাও কোথাও সংঘাত সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। দ্বিতীয় ধাপে নির্বাচন শেষ পর্যন্ত প্রভাবমুক্ত হবে কিনা তা নিয়ে শঙ্কায় প্রার্থীরা। আওয়ামী লীগের নেতারা বলছেন, উপজেলা পরিষদ নির্বাচনের বাকি ধাপগুলোর ভোট গ্রহণ কিভাবে গ্রহণযোগ্য করা যায়, দলীয় এমপি মন্ত্রীদের প্রভাবমুক্ত রাখা যায়, ভোটার উপস্থিতি বৃদ্ধি করা যায় এবং সংঘাত সহিংসতা রোধ করা যায় তা নিয়ে দলের বিভাগীয় দায়িত্বপ্রাপ্তরা কাজ করছেন। কেন দলীয় এমপি মন্ত্রীরা কেন্দ্রের নির্দেশনা না মেনে প্রভাব বিস্তার করছে তা নিয়ে অনুসন্ধানে নেমেছেন তারা। তৈরি করা হচ্ছে অভিযুক্তদের তালিকা। ইতিমধ্যে দল থেকে বেশ কয়েকজন এমপিকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। নির্বাচনের মাঠে সংঘাত সহিংসতা এড়িয়ে চলতে দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটের দিন সকাল থেকে বিষয়গুলো পর্যবেক্ষণ করবে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা। রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় আমরা জড়িত নই, বলছেন ইসরায়েলি কর্মকর্তা। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই দেশটির চিরবৈরী আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের রাজনীতিবিদরা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন। সোমবার নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলের একজন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, এই হেলিকপ্টার দুর্ঘটনার সাথে ইসরায়েল জড়িত নয়। তিনি বলেছেন, দুর্ঘটনার পেছনে আমরা নেই, তবে হেলিকপ্টার দুর্ঘটনা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুতে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসরায়েলের বিরোধী দল বেতেনু পার্টির চেয়ারম্যান এমকে আভিগদর লিবারম্যান বলেছেন, রাইসির মৃত্যু এই অঞ্চলে ইরানের নীতিতে কোনো পার্থক্য আনবে বলে ইসরায়েল আশা করে না। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনটেকে তিনি বলেছেন, আমাদের জন্য এটা কোনো বিষয় নয়, এই ঘটনায় ইসরায়েলের মনোভাবে কোনো প্রভাব ফেলবে না। ইরানের নীতি দেশটির সর্বোচ্চ নেতার মাধ্যমে নির্ধারিত হয়। তিনি বলেন, ইরানের প্রেসিডেন্ট যে একজন নিষ্ঠুর লোক ছিলেন তাতে কোনো সন্দেহ নেই। আমরা তার জন্য এক ফোঁটা চোখের পানিও ফেলবো না। ইসরায়েলের অতি রক্ষণশীল নোয়াম পার্টি নেতা এমকে আভিগদর প্রধানমন্ত্রী কার্যালয়ে উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, 1 মাসেরও কম সময় আগে তিনি হুমকি দিয়েছিলেন যে ইসরায়েল আক্রমণ চালালে এর কোনো কিছু অবশিষ্ট থাকবে না, আর এখন তিনি ইসরায়েলের ধূলিকণা। এর আগে প্রতিবেশী আজারবাইজানের সাথে যৌথ অর্থায়নে নির্মিত কিজ কালাশি বাঁধের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ সরকারের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা। পরে সেখান থেকে ইরানের তাবরিজ শহরে আরেকটি প্রকল্পের উদ্বোধন করতে যাওয়ার সময় ভারজাখান অঞ্চলের দিজামারের পার্বত্য এলাকায় প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। কয়েক ঘন্টা দীর্ঘ তল্লাশি অভিযানের পর দিজামারের উজি ও পীর গ্রামের মধ্যবর্তী এলাকায় বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। সেখান থেকে ইরানের উদ্ধারকারী দলের কর্মকর্তারা প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্র আমির আবদুল্লাহিয়ান সহ 9 জনের মরদেহ উদ্ধার করেছেন। রাইসির মৃত্যুর পর ইরানের নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবেরের নাম ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় 5 দিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করেছেন তিনি। সিলেটে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের অনুসারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 2 জন আহত হয়েছেন। এই সময় একটি প্রাইভেট কার ভাঙচুর ও 3টি মোটরসাইকেল আগুন দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের অনুসারী সিলেট সিটি কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি পিয়াং সোম ও সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমেদ অনুসারী রোহানের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে রাত 9:45টার দিকে হাউজিং এস্টেট এলাকায় একটি প্রাইভেট কার ভাঙচুরের ঘটনা ঘটে। পরে রাত 10টার দিকে রোহান সহ তার কর্মী সমর্থকরা নগরীর দাঁড়িয়েপাড়া এলাকায় মোটরসাইকেলে করে এলে 2 পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় রোহানের কর্মী সমর্থকদের 3টি মোটরসাইকেল আজকে আগুন ধরিয়ে দেওয়া হয়। সংঘর্ষে রোহান ও রাজু নামে 2 জন আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতা তাদের উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগরের সাধারণ সম্পাদক নাঈম আহমেদ জানান, তারা কমিটি পূর্ণাঙ্গ করার জন্য কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে ঢাকায় অবস্থান করছেন। সিলেটে 2 পক্ষের মধ্যে ঝামেলার বিষয়টি শুনেছেন, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। সিলেটে মেট্রোপলিটন পুলিশের এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, 2 পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে দগ্ধ 3টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সংঘর্ষে 2 জন আহত হয়েছে। এ ব্যাপারে কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ছিয়াত্তরটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে ভোট চলছে ব্রাহ্মণবাড়িয়ায় 2 উপজেলায়। 76টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে আখাউড়া ও কসবা উপজেলায় দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 8টা থেকে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। কসবা উপজেলার 83টি ভোট কেন্দ্রের মধ্যে 50টি এবং আখাউড়া উপজেলার 46টি ভোট কেন্দ্রের মধ্যে 26টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। পুলিশ সুপার সাখাওয়াত হোসেন বলেন, যে কোনো ঝুঁকি এড়াতে অফিসার সহ 2 উপজেলায় 1029 জন পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া কসবা উপজেলায় মোবাইল টিম 33টি, স্ট্রাইকিং টিম 2টি, স্টান্টম্যান টিম 1টি, স্পেশাল মোবাইল টিম 15টি থাকবে। আখাউড়া উপজেলার মোবাইল টিম 20টি, স্ট্রাইকিং টিম 2টি, স্ট্যান্ড বাই টিম 1টি, স্পেশাল মোবাইল টিম 12টি থাকবে। এছাড়া র্যাব, বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করবেন। জানা যায়, 2 উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে 6 জন, ভাইস চেয়ারম্যান পদে 6 এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বী করেছেন। 2 উপজেলায় মোট ভোটার সংখ্যা 4,09,236 জন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।